আসসালামু আলাইকুম। আমি আজকে উপস্থিত হয়েছি ইউটিউবের মধ্যে। দর্শক, আপনাদেরকে কিছু বলতে, আর বলতে গেলে বহুত কিছু বলতে হয়, আর মানুষ শুনতে গেলে বলবেন আমি অনেক কথা বলি। তো আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই, আর রাজনীতিকের সাথে আমার কোনো জড়িত থাকার কোনো কথাও নেই। যেহেতু আমি শৈশব থেকে প্রবাসী আছি, যদিও আমি বাংলাদেশের মানুষ হিসাবে দাবি করি আমি বাঙালি মার গর্ভে জন্ম নিয়েছি। বাংলাদেশের বাংলা কথা আমি বলি, আর বাংলাদেশ আমার জন্য একটা মাতৃভূমি, যেখানে আমার মা জন্ম নিয়েছেন, যেখানে আমার বাবা জন্ম নিয়েছেন, যেখানে আমার হাজারো বাংলাদেশি ভাই বন্ধু জন্ম নিয়েছেন, সেখানে আমিও জন্ম নিয়েছি। আমার সেই জন্য আমি যদিও শৈশব থেকে বাংলাদেশে থাকি না, তবু আমি বাংলাদেশি হিসাবে আমি গণনা করি আমি বাংলাদেশি মানুষ, আর আমার নাম আরমান খান। যাক, আজকে এই রেকর্ডের মধ্যে যতগুলি কথা বলবো সবগুলি বাংলাদেশ বিষয়ে আমি কথা বলতে যাব। তো বাংলাদেশ যে দুই মহাপুরুষ বাংলাদেশের নাম এনেছিলেন, আর বাংলাদেশের 7.5 কোটি মানুষের কাছে ওয়াদাবদ্ধ ছিলেন যে আমরা সেই দেশটাকে সোনার বাংলা গড়ে তুলব। আর সেখানে কিন্তু এই দুই মহাপুরুষ আজকে পৃথিবীর মধ্যে নাই, আমাদের কাছ থেকে চিরতরে চলে গেছেন। যেই দেশে চলে গেছেন, আর সেখান থেকে কখনো সেই দুই মহাপুরুষ ফিরে আসবে না, আর কখনো কেউ আসে না। সেটা গিয়েছেন রাব্বুল আলামিনের কাছে, যেখানে মানুষ গেলে আর কখনো ফিরে আসতে পারে না। তো আজকে আমার এই ভিডিও রেকর্ডিং এর মধ্যে বলবো বাংলাদেশের কত না কিছু কথা। সেই কথাগুলো সর্বক্ষণই আমি বাংলাদেশী হিসাবে আমার বলার একটা অধিকার আছে, যেহেতু বাংলাদেশের একটা পাসপোর্ট আমার কাছে আছে বাংলাদেশের, আর আমি সেই পাসপোর্টটি দিয়ে প্রমাণিত হই যে আমি বাংলাদেশী। প্রবাসীর মধ্যে যত বাংলাদেশি ভাই বন্ধু, আমার আত্মীয় স্বজন যারা আছেন, সবাই কিন্তু একটা বন্দি জীবন যাপন করতেছেন এই প্রবাসের মধ্যে। নিজের মাতৃহীন দেশ ছেড়ে দিয়ে আজকে প্রবাসে এসেছেন। কিসের জন্য? কিছু সোনার হরিণ ধরে দেশে পাঠাইতে। আর সেই সোনার হরিণ পাঠাইতে গিয়ে অনেক পরিশ্রম করতে হচ্ছে। সেই পরিশ্রম হয়তোবা আমাদের যে জন্মদাতা মাতা পিতা আছেন তারা কিন্তু দেখতে পান না, আর বাংলাদেশ সরকারও দেখতে পান না। আর এক পর্যায়ে কিন্তু বাংলাদেশের সরকারও দেখতে পান, কিন্তু দেখলেও কি করবেন বাংলাদেশের সরকার? আমরা আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে অনেক অনেক গরিব একটা দেশ, যে দেশে আজকে 16-17 কোটি মানুষ বসবাস করেন, সেই দেশটার নাম হলেন সোনার বাংলা। আর এই সোনার বাংলার
গরিবের খিদা মুক্ত করার জন্যই আজকে কিন্তু এই প্রবাসে বাংলাদেশের মানুষ ছড়িয়ে পড়েছেন খিদাকে মুক্ত করতে। তাহলে আজকে বিষয় হলো বাংলাদেশ আজকে যে রাজনৈতিক বিপর্যয়ে পড়েছেন, সেই বিপর্যয় থেকে কিভাবে আমরা উদ্ধার হইতে পারি, সেই জন্য আমাদের কি কাজটা করতে হবে? হবে নিজের ঈমানটাকে ঠিক করতে হবে, আর সত্যকে সত্য বলতে হবে, আর মিথ্যাকে মিথ্যা বলতে হবে। পৃথিবীর যেই হোক না কেন, আর বাংলাদেশের যে কোনো মানুষই হোক না কেন, যদি তা বাংলাদেশের যদি কোনো মানুষ, মহামান্য ব্যক্তিও যদি সে যদি তার জায়গা থেকে সে কোনো অন্যরকম কথা বলেন, আর এরকম কথা বলেন যে কথাটা বললে সারা বাংলাদেশের মানুষ শুনতে পারবেন, আর সেই কথাটাকে লাঞ্ছিত করবেন, সে কাজ থেকে অবশ্যই আমরা দূরে থাকার চেষ্টা করব। আর আমরাও দোয়া করব প্রবাস থেকে আপনারা এমন কোনো কাজ করবেন না যেই কাজে পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হতে হবে, আর যেই কাজে মানুষ সমাজে আমরা লাঞ্ছিত হবে। বাংলাদেশ 95% মুসলিম মেজরিটি আছেন বাংলাদেশের মধ্যে। যদি তাই হয়, তাহলে মানুষ কিন্তু সেই বাংলাদেশে কুকুরের মতো পিটিয়ে মেরেছেন শুধু একমাত্র রাজনৈতিক বিষয় নিয়ে। সেটা বেশি দিন নয়, বেশি দিন আগে নয়, আর বেশি দিন হয়েছে না, সেটা হয়েছে দীর্ঘ 4 বছর আগে। আমি দেখেছি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের মধ্যে। তবে তার মধ্যে আরেকটা কথা আছে, যে কথাগুলো আমি যখন 88-তে বাংলাদেশ ত্যাগ করি, তখন ঢাকার চিত্রটা ছিলেন অন্যরকম। আর 2002 সনে যখন আমি বাংলাদেশে ফিরে গেলাম বাংলাদেশ দেখতে, তখন কিন্তু ঢাকা দেখেছি অন্যরকম। তবে সেই অন্যরকমের কারণটা হলো যে আমাদের যে বাংলাদেশ রাজনীতিবিদ আছেন, তাদের পরিশ্রমিকই ফল। সেটা আমি বাংলাদেশে গিয়ে দেখলাম যে বিশাল বড় বড় বিল্ডিং হয়েছে, পৃথিবীর সর্বোচ্চ দামি গাড়ি রুট দিয়ে চলেছেন, মানুষ পরিবর্তন এসেছেন, আর বিল্ডিং পরিবর্তন এসেছেন, গ্রামগঞ্জ পরিবর্তন এসেছেন। আগে যেখানে আমি 88 সনে দেখেছি যে গ্রামগঞ্জে যেরকম ছিলেন সেই রকম আর নাই, পরিবর্তন এসেছেন। তবে এখানে আরেকটা কথা আছে, মানুষ যদি এরকম তার সমাজ আর তার থাকার বাসস্থান যদি এরকম সুন্দর পরিবর্তন করতে পারেন, তাহলে তার হৃদয়টা কেন পরিবর্তন করতে পারেন না? সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যেহেতু 2 মহামান্য বীর পুরুষ বলেছিলেন যে বাংলাদেশ সোনার বাংলা গড়ে তুলব, সেই বাংলাদেশ কিন্তু সোনার বাংলার মতোই গড়ে উঠেছেন। কিন্তু আজকে বাংলাদেশের মানুষের হৃদয়টা এত সোনার বাংলার মতো কেন হয় না? আমাদের বাংলাদেশের মধ্যে 95% মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন। সেখানে অবশ্যই তারা নামাজ পড়েন, অবশ্যই তারা রোজা রাখেন, আর অবশ্যই সেই কাজ করতে হবে, আল্লাহর কাজ সেটা করতে হবে। জন্মই ধর্ম আর ধর্মই কর্ম। যদি তাই হয়, তাহলে কোন কিতাবে আর কোন
আদর্শে মানুষ কুকুরের মতো পিটিয়ে মেরেছেন, আমি টেলিভিশনে দেখেছি। সেটা তো আমাদের মুসলিম সম্প্রদায়ের কোনো কাজ নয়, সেটা হলেন অসম্প্রদায়ের কাজ, সেটা সম্প্রদায়ের কোনো কাজ নয়। আজকে যেই লোকগুলিকে আমি দেখছি বাংলাদেশ টেলিভিশনের মধ্যে, যে লোকগুলিকে পিটিয়ে মারেছেন কুকুরের মতো, সেই লোকগুলি আজকে পৃথিবী থেকে চলে গেছেন। তারা সেই জায়গায় চলে গেছেন আর কখনো ফিরে আসবেন না, কখনো ফিরে আসবেন না। তাদেরকে আমরা আর কোনোদিন ফিরে পাবো না। তাদেরও তো একটা রক্ত মাংস গড়া একটা মানুষ ছিলেন, তারাও তো মার গর্ভে জন্ম নিয়েছিলেন, আর তারাও একজন সাংসারিক লোক ছিলেন, তাদেরও তো ছেলে সন্তান ছিলেন, তাদেরও তো ভাই বোন ছিলেন। তবে কেন আজকে এই রাজনৈতিক বিশ্লেষণের জন্য আজকে আমাদের বাংলাদেশের মধ্যে সেই কাজগুলি হবে? আমি প্রবাস থেকে সেই অনুরোধ করব, আর যেন কোনো দিন সেই বাংলাদেশে রাজনৈতিক বিষয় নিয়ে যেন কোনো একটা মানুষ যেন সেইভাবে মৃত্যু না হইতে হই, সেটাই আমি রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন আর বাংলাদেশ উন্নয়নমূলশীল কাজ করার জন্য যারা আছেন, তাদেরকে আমি শতবার রিকোয়েস্ট করি, শতবার তাদের কাছে মিনতি করব যেন আর যেন সেই কাজগুলি না হয় বাংলাদেশে। এতটুকু বলার অধিকার অবশ্যই আমার মনে হচ্ছে আছে আমার, যেহেতু আমি বাংলাদেশের মার গর্ভে জন্ম নিয়েছি। কিসের জন্য, কার জন্য কি এই কাজগুলি করেছেন, সেই প্রশ্নগুলির জবাব দিতে পারবেন? না, কোনোদিন না। সেই বিচারগুলি যদি বিচার বিভাগে গিয়ে যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও হই, সেই মানুষগুলি আর কখনো ফিরে আসবে না, সেটা কোনোদিন আর ফিরে আসবে না। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ বাংলাদেশের মানুষ। আমি আরমান খান, আমি সেই দোয়াও করব আমার মতো হাজারো বাংলাদেশি প্রবাসী বন্দি জীবন যাপন করতেছেন, তাদেরকে মুক্ত করার চেষ্টা করেন, তাদেরকে বাংলাদেশে একটা কর্মসংস্থান সৃষ্টি করার রাস্তা তুলে ধরে দেন, যেখানে গিয়ে আমরা শান্তিতে কাজ করতে পারি, সুন্দরভাবে একটা ব্যবসা করতে পারি, সুন্দর একটা পরিবেশ করে বাংলাদেশে থাকতে পারি। যেহেতু দেশটা আমাদের, যেহেতু সেই দেশে আমরা জন্ম নিয়েছি, যে জায়গার মধ্যে আমার মা জন্ম নিয়েছে, যে জায়গার মধ্যে আমার বাবা জন্ম নিয়েছে, সেই দেশটিকে আর কখনো আপনারা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তাদেরকে বলবো, অনুরোধ করে আর যেন কোনো দিন সেই কাজ না হই যে কুকুরের মতো মানুষকে পিটিয়ে না মারেন। ধন্যবাদ সবাইকে। আমি আরমান খান।